ব্রহ্মানন্দ নমস্তুভ্যং সদ্গুরো লোকনায়ক। আপনারা হয়তো আগের দিনই জেনে গেছিলেন যে কথামৃত ক্লাসের বদলে স্বামী ব্রহ্মানন্দের কথা হবে। সেই জন্যেই লোক এত কম হয়ে গেছে আর কি। ব্রহ্মানন্দ সম্বন্ধে কেউ ইন্টারেস্টেড না, সব ভাবছে স্বামী বিবেকানন্দ কি শ্রীরামকৃষ্ণ বা মায়ের সম্বন্ধে হলে তখন খুব আগ্রহ থাকে। এই সব কিছু মঠ মিশনের মূলে কিন্তু স্বামী ব্রহ্মানন্দ। এই যে আমাদের মঠ মিশন, সারা পৃথিবী জোড়া মঠ মিশন স্বামীজি শুরু করেছিলেন ঠিকই। তো স্বামীজি শুরু করার পরে তো 1902 সালে স্বামীজি চলে গেলেন পৃথিবী ছেড়ে। তখন তো কিছুই হয়নি, একটা দুটো কি তিনটে কেন্দ্র আমাদের মঠ মিশনের কলকাতায়, মাদ্রাজে এরকম তৈরি হয়েছে। কিন্তু সারা বিশ্বজোড়া যে রামকৃষ্ণ সংঘ, যার সংখ্যা প্রায় আজকে 260-এর মতো, এই বিরাট রামকৃষ্ণ সংঘের স্বামীজির অবর্তমানে এটাকে গঠন করেছিলেন, তাকে পূর্ণ নেতৃত্ব দিয়েছিলেন স্বামী ব্রহ্মানন্দ মহারাজ। এবং তার একটা বিশেষ সুযোগ হয়েছিল শ্রী শ্রী মাকে পাওয়ার। অর্থাৎ 1920 সালে শ্রী শ্রী মায়ের দেহান্ত হয়, আর 1922 সালে স্বামী ব্রহ্মানন্দের দেহান্ত ঘটে। এই যে দীর্ঘ সময় স্বামীজির তিরোধানের পরে, যে দীর্ঘ সময় 18-20 বছর ধরে এই বিরাট বিশ্বজোড়া রামকৃষ্ণ সংঘকে মোটামুটিভাবে গঠন করা এবং তাকে ঠিক স্বামীজির নীতি অনুসারে, নিয়ম অনুসারে তাকে একদম ঠিক পথে চলে যাওয়া, চালানো, এই কাজটা করেছিলেন সংঘের তখন নায়ক স্বামী ব্রহ্মানন্দ মহারাজ। মায়ের আশীর্বাদ তো ছিলই, কিন্তু মা তো সবসময় সামনে আসতেন না, কথাও বলতেন না। এমন আস্তে কথা বলতেন যে পাশের লোকেও শুনতে পেত না। এই বন্ধ করো। তো সেই একটা কঠিন সময় রামকৃষ্ণ সংঘের এবং রামকৃষ্ণ ভাবান্দোলনের যোগ্য নেতৃত্ব দিয়েছিলেন স্বামী বিবেকানন্দের অবর্তমানে স্বামী বিবেকানন্দের প্রিয় গুরুভ্রাতা, যাকে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন ও আমার মানসপুত্র। স্বামী বিবেকানন্দকে কিন্তু বলেননি যে আমার মানসপুত্র, স্বামী ব্রহ্মানন্দকে বলেছিলেন ও আমার মানসপুত্র। এবং স্বামী বিবেকানন্দ মাত্র 9 দিনের বয়সে বড় স্বামী ব্রহ্মানন্দের থেকে। স্বামী বিবেকানন্দের জন্ম হচ্ছে 1863 সালের 12ই জানুয়ারি। আপনারা জানেন তার জন্মদিন 12ই জানুয়ারি। 1863 সালের 21শে জানুয়ারি, জাস্ট 9 দিনের পরেই স্বামী ব্রহ্মানন্দের জন্ম। সমবয়সী বলা যেতে পারে, আক্ষরিকভাবেই বলা যেতে পারে। স্বামী ব্রহ্মানন্দ তখন স্বামীজির অবর্তমানে, তখন তো একটা বিরাট শূন্যতা, একটা বিশ্ব কাঁপানো ব্যক্তিত্ব হচ্ছেন স্বামী বিবেকানন্দ। তার কত গুণ, কত প্রতিভা, কত দিকে তার প্রতিভার বিচ্ছুরণ। স্বামী ব্রহ্মানন্দ তো সেভাবে কিছু ছিল না। কিন্তু স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে আমাদের সকলের চাইতে আধ্যাত্মিকতায় বড় হচ্ছেন স্বামী ব্রহ্মানন্দ। স্বামী বিবেকানন্দ বলছেন যে আমাদের সকলের চাইতে আধ্যাত্মিকতায় বড় হচ্ছেন স্বামী ব্রহ্মানন্দ। এটা মনে রাখতে হবে।
একদিন পঞ্চবটিতে শ্রীরামকৃষ্ণ বসে আছেন, আশেপাশে কিছু ভক্ত রয়েছেন, শ্রীরামকৃষ্ণের কাছে আসেন তারা। তাদের মধ্যে একজন জিজ্ঞেস করলেন, আচ্ছা এই যে সব ছেলেরা এখানে আসছে আপনার কাছে বা দক্ষিণেশ্বরে আসছে, এদের মধ্যে কার কীরকম আধ্যাত্মিক অগ্রগতি হচ্ছে? আপনার কাছে যারা আসছে, নরেনকে নিয়ে কারো প্রশ্ন নেই, কারণ স্বামীজি তো জগৎ বিখ্যাত একজন প্রবক্তা পুরুষ। তা আর বাকি যারা আছেন তাদের কার কীরকম আধ্যাত্মিক উন্নতি হচ্ছে এটা আপনার কাছ থেকে জানতে চাই। শ্রীরামকৃষ্ণ মুখে কিছু না বলে তিনি একটা কাঠি নিলেন, হয়তো গাছের ডাল ভেঙে পড়েছিল, সেই ভাঙা ডালেরটা নিয়ে তিনি ওই পঞ্চবটির মাটিতে একটা আঁচড় দিলেন, ওই কাঠিটা নিয়ে একটা দাগ পড়ল পঞ্চবটির মাটিতে, দিয়ে বললেন এটা এর, মানে নিজেকে দেখিয়ে বললেন। কিন্তু আমি আমার এসব বলতে পারতেন না, কিন্তু এই মানসপুত্র বলার সময় বলেছিলেন রাখাল আমার মানসপুত্র, মানে স্বামী ব্রহ্মানন্দকে উদ্দিষ্ট করে বলেছিলেন ও আমার মানসপুত্র। একটা দাগ দিলেন, দাগ দিয়ে বললেন এটা এর, মানে তার নিজের। আমি বলতে পারতেন না, আমার বলতে পারতেন না, বলে এর মানে শ্রীরামকৃষ্ণের। এরপরে আর একটা দাগ দিলেন, একটু ছোট ওই দাগের থেকে, বললেন এটা নরেনের, এটা পরবর্তীকালে আমাদের স্বামী বিবেকানন্দের। ও আগের দাগের থেকে একটু ছোট। এরপরে পরপর কয়েকটা দাগ দিলেন, তার যারা সন্ন্যাসী পার্শ্বদ পরে হবেন তাদের কথা বললেন, এটা ওর, ওটা এর, এরকম বলে গেলেন। তো স্বামী ব্রহ্মানন্দের কথা কিছু বললেন না। সুতরাং যে প্রশ্নকর্তা তিনি একটু অবাক হলেন, যে তার অতি প্রিয় যাকে তিনি মানসপুত্র বলেন তার কথা কিছু বললেন না। একজন বললেন আর রাখালের, রাখালের মানে স্বামী ব্রহ্মানন্দের কথা কিছু বললেন না। তো তখন শ্রীরামকৃষ্ণ ওই কাঠিটা নিয়েই আর একটা দাগ দিলেন, তার যে দাগ দিয়েছিলেন তার সম্পর্কে বলছি এটা তার থেকেও বড় দাগ, মানে শ্রীরামকৃষ্ণের নিজের দাগের থেকেও বড় দাগ দিয়ে বললেন এটা রাখালের, স্বামীজির থেকেও বড়, অন্যান্য সন্ন্যাসী পার্শ্বদের থেকেও বড়, এমনকি নিজের থেকেও বড় দিলেন, তার থেকেও বড়, বললেন এটা রাখালের। এইগুলোর কি অর্থ আমরা বুঝতে পারি না, তবে একটা দুটো জিনিস দেখে বুঝি যে স্বামী বিবেকানন্দ নিজেই বলছেন আধ্যাত্মিকতায় রাখাল আমাদের সকলের চাইতে, আমাদের সকলের চাইতে বড়। স্বামীজি নিজের থেকেও বলছেন আমার থেকেও বড় স্বামী ব্রহ্মানন্দ। আসলে এক অসাধারণ আধ্যাত্মিক ব্যক্তিত্ব ছিলেন স্বামী ব্রহ্মানন্দ মহারাজ। বেলুড় মঠে তাকে বলা হয় শুধুই মহারাজ। আমরা তো সবাই মহারাজ, সবাই আমাদেরকে মহারাজ বলে, কিন্তু যখন শুধুই মহারাজ বলা হবে আমাদের রামকৃষ্ণ সংঘে বা রামকৃষ্ণ ভাবমণ্ডলে, তখন কিন্তু বোঝাবে একজনকে। যেমন স্বামীজি বলতে বোঝাই স্বামী বিবেকানন্দকে, আর কাউকে বোঝায় না। আমরা সবাই স্বামীজি, কিন্তু স্বামীজি বলতে শুধু স্বামী বিবেকানন্দকেই বোঝায়। কিন্তু আমাদেরকে সবাই মহারাজ বলে, কিন্তু যখন শুধু মহারাজ বলা হবে তখন বুঝতে হবে ওটা স্বামী ব্রহ্মানন্দকে বলা হচ্ছে। এখন এর সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ নিজের থেকেও বড় দাগ দিলেন। এটার ব্যাখ্যা আমার দ্বারা সম্ভব নয়, কারণ কেন তিনি শ্রীরামকৃষ্ণ নিজের থেকেও বড় দাগ দিয়ে স্বামী ব্রহ্মানন্দকে বোঝালেন তিনি শ্রীরামকৃষ্ণ থেকেও বড়, কিন্তু শ্রীরামকৃষ্ণ নিজে তাই বলছেন এটা রাখালের। তো সেই যে মহাপুরুষ স্বামী ব্রহ্মানন্দ, আজকে তার পূর্ণ আবির্ভাব তিথি।
এটা হচ্ছে পৌষ শুক্লা দ্বিতীয়া। স্বামীজি তার 9 দিন আগে জন্মেছেন, সেটা ছিল পৌষ শুক্লা দ্বিতীয়া স্বামী ব্রহ্মানন্দের। আর তার আগে যেটা লিখেছেন পৌষ কৃষ্ণা সপ্তমী স্বামীজিটা, ওটা হচ্ছে স্বামী বিবেকানন্দের। এখন এই যে শ্রীরামকৃষ্ণ কেন তাঁর নিজের থেকেও বড় বললেন স্বামী ব্রহ্মানন্দকে, এই কেন বললেন এই উত্তর আমার জানা নেই, কিন্তু শ্রীরামকৃষ্ণ এটা বলেছিলেন। আর স্বামী বিবেকানন্দ বলেছেন, এটা লেখা আছে আমাদের বইতে, ওইটাও লেখা আছে, ওইটা সবাই বইটা আপনারা পড়েন না। ওই একটা বই আছে অস্তরাগে আলাপন, আমাদের একজন সন্ন্যাসী স্বামী বাসুদেবানন্দ শ্রী শ্রী মায়ের শিষ্য, তিনি এই ঘটনাটা বলেছেন যে পঞ্চবটিতে শ্রীরামকৃষ্ণের নিজের থেকেও বড় একটা দাগ দিয়ে স্বামী ব্রহ্মানন্দের আধ্যাত্মিক শক্তি বিভূতি বুঝিয়েছিলেন। আর স্বামী বিবেকানন্দ নিজের মুখে বলেছেন, এটা বইতে ছাপানো আছে, রাখাল আধ্যাত্মিকতায় আমাদের সকলের চাইতে বড়। ঠাকুরকে বাদ দিয়ে বলছেন, মাকে বাদ দিয়ে বলছেন, বাকিদের সম্বন্ধে বলছেন, আমাদের সকলের চাইতে বড় হচ্ছে রাখাল, মানে স্বামী ব্রহ্মানন্দ। রাখাল তার পূর্বাশ্রমের নাম, রাখাল চন্দ্র ঘোষ। একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমাদের যে চিরাচরিত সন্ন্যাসের ঐতিহ্য, সে ঐতিহ্য অনুসারে একমাত্র ব্রাহ্মণেরই সন্ন্যাসের অধিকার আছে, অব্রাহ্মণের সন্ন্যাসের অধিকার নেই। দেখুন শ্রীরামকৃষ্ণ এসে একটা কাজ করলেন। নরেন্দ্রনাথ দত্ত তিনি কায়স্থ, তাকে কোথায় তুলে দিলেন? লাটু মহারাজ তিনি তো মেষপালক ছিলেন, তাকে কোথায় তুলে দিলেন? স্বামী অদ্ভুতানন্দ। এই জন্য তার সম্পর্কে স্বামীজি বলতেন, লেটোর সব কিছুই মিরাকল, ও অদ্ভুত। এবং লেটো মানে লাটু, লাটু মহারাজ তিনি হচ্ছেন শ্রীরামকৃষ্ণের মিরাকল, এটা স্বামীজি বলেছিলেন। একজন অক্ষর জ্ঞান, অক্ষর পরিচয়হীন একটি ছেলে, মেষপালকের ঘরে জন্ম, পরবর্তীকালে একজন ভক্ত পরিবারের তিনি চাকরের কাজ করতেন, রামচন্দ্র দত্তের বাড়িতে চাকরের কাজ করতেন লাটু মহারাজ। তিনি আজকে কোথায়? স্বামীজির সঙ্গে এক আসনে বসে আছেন পাশাপাশি। শ্রীরামকৃষ্ণ যে কী কাণ্ডটা করতে পারতেন, এইগুলো দুই একটা দেখলে আমরা বুঝতে পারি শ্রীরামকৃষ্ণের কতখানি ক্ষমতা। মেষপালককে তিনি ব্রহ্মজ্ঞানী করে দিলেন। এইসব কায়স্থদেরকে, যারা অব্রাহ্মণ, সন্ন্যাসের অধিকার নেই, আমাদের সন্ন্যাসের যে ঐতিহ্য তারা কখনো স্বীকার করে না। এই যে আমাদের বাংলাদেশে আছে শঙ্কর মঠ, আপনারা জানেন, এই শঙ্কর মঠে এখনও অব্রাহ্মণকে সন্ন্যাস দেওয়া হয় না, এখনও। এটাই আমাদের ট্র্যাডিশন, অব্রাহ্মণের সন্ন্যাসের অধিকার নেই। কিন্তু শ্রীরামকৃষ্ণ কী করলেন? নরেন কায়স্থ অব্রাহ্মণ, তাকে সন্ন্যাসের রাজা করে দিলেন। স্বামী ব্রহ্মানন্দ তাকে বেলুড় মঠের প্রেসিডেন্ট করে দিলেন স্বামীজি, তিনিও তো কায়স্থ ঘোষ, একজন দত্ত একজন ঘোষ। আর লাটু মহারাজ তো একজন অত্যন্ত নিম্ন শ্রেণীর, মানে নিম্ন বর্ণের, তার কোনো বংশ পরিচয় নেই বলতে গেলে, তাকেও ব্রহ্মজ্ঞানী করে দিলেন শ্রীরামকৃষ্ণ। আরও দুই একজন ছিল ব্রাহ্মণের সন্তান, কিন্তু অধিকাংশই তো কায়স্থ বা শূদ্র, তাদেরকে সব শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসী করে দিলেন। এখনও আজকেও এই শঙ্কর মঠ ব্রাহ্মণ ছাড়া কাউকেও সন্ন্যাসী অধিকারী করেন না। এটাই আমাদের ট্র্যাডিশন, সনাতন ধর্মের ট্র্যাডিশন হচ্ছে এটাই। কিন্তু স্বামী শ্রীরামকৃষ্ণ সব ভেঙে দিলেন। মা তো আরও ভেঙে দিলেন। সেটা কি? ব্রাহ্মণের পুত্র সন্তানের সন্ন্যাসের অধিকার আছে, এটা চিরাচরিতভাবে আমরা এই ঐতিহ্যকে মেনে নিয়েছি। কিন্তু এই ঐতিহ্য অনুসারে আবার আরেকটি ঐতিহ্য আছে, যেখানে মেয়েদের সন্ন্যাসের অধিকার নেই।
এটা আমাদের চিরাচরিত ঐতিহ্য। মেয়েদের সন্ন্যাস অধিকার নেই, অব্রাহ্মণের সন্ন্যাস অধিকার নেই। শ্রীরামকৃষ্ণ কী করলেন? গৌরীমা তার একজন শিষ্যা ছিলেন, তাকে তিনি সন্ন্যাস দিয়ে দিলেন। তাহলে মেয়েদেরকে সন্ন্যাসের অধিকার দিলেন শ্রীরামকৃষ্ণ, নারীকে সন্ন্যাসের অধিকার দিলেন শ্রীরামকৃষ্ণ। এগুলো আজকে হয়তো আমরা বুঝতে পারছি না, কিন্তু তখনকার ইতিহাসে এগুলো এক একটা বৈপ্লবিক কাজ যেটা শ্রীরামকৃষ্ণ করেছেন। আজকে দুটি অলৌকিক ঘটনা আপনাদের কাছে বলবো, কোনো বইতে পাবেন না। আসলে আমি যেগুলো বলি অনেকগুলো আপনারা বইতেই পাবেন না, কারণ আমি অনেক প্রাচীন সন্ন্যাসীর সঙ্গ করার সৌভাগ্য লাভ করেছি, তাদের কাছ থেকে অনেক ঘটনা জেনেছিলাম। সেগুলো শুধু আমিই জানি, বইতেও নেই। তো যাই হোক, দুটো ঘটনার কথা বলছি, একদম অলৌকিক ঘটনা, এগুলো বইতে নেই। আমি শুনেছিলাম একজন প্রাচীন সন্ন্যাসীর কাছে স্বামী ব্রহ্মানন্দ সম্পর্কে। শ্রীরামকৃষ্ণ বলেছেন, ডাক দিয়েছেন তার নিজের থেকেও বড় আধ্যাত্মিকতায় রাখালকে। এটার বোঝার ক্ষমতা আমার নেই, আমার মনে হয় আমাদের কারোর নেই। আবার যখন স্বামীজি বলছেন আধ্যাত্মিকতায় রাখাল মানে স্বামী ব্রহ্মানন্দ আমাদের সকলের চাইতে বড়, এটাও আমরা বুঝতে পারি না। স্বামী বিবেকানন্দের থেকে আর কেউ বড় হতে পারেনি, এটা আমরা বুঝতেই পারি না। কিন্তু এটা তো ওরা বলেছেন, শ্রীরামকৃষ্ণ দেখিয়েছেন আঁক দিয়ে দাগ টেনে, স্বামীজি নিজে বলেছেন, এটা বইতেও লেখা আছে। এখন যে ঘটনা দুটি বলছি, এই দুটি কোনো বইতে এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। আপনারাও হয়তো প্রথম শুনবেন, আমার কাছেই হয়তো শুনবেন, কারণ এগুলোও অনেকে জানেই না, আমাদের সাধুরাও অনেকে জানে না। আমার সৌভাগ্য হয়েছে, আমি অনেক প্রাচীন সন্ন্যাসীর সঙ্গ করার সুযোগ বা সৌভাগ্য পেয়েছিলাম বলে আমি এই অনেক কিছু কথা জানি। আপনারা হয়তো ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য মহারাজের নাম শুনে থাকবেন, যিনি শ্রী শ্রী মায়ের জীবনী লিখেছেন। শ্রী শ্রী মায়েরই শিষ্য তিনি। পরে তিনি সঙ্ঘ থেকে চলে যান, মানে তাকে চলে যেতে হয় কোনো দোষের জন্যে না, এমনি তিনি চলে যান। তো সেই ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য মহারাজ পরবর্তীকালে সন্ন্যাস নিয়েছিলেন, নিজে নিজেই সন্ন্যাস নিয়েছিলেন। আমি তখন উদ্বোধনের সম্পাদক। সেই সময় একজন এসে আমাকে বলল যে ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য মহারাজ আপনাকে একটু দেখা করতে বলেছেন। উনি থাকেন রহরাতে, খড়দাও। ওখানে একটা আশ্রম করেছেন, সেখানে উনি থাকেন। তখন ওর অনেক বয়স, বোধহয় 85-86 বছর, কি আর একটু বেশি এরকম হবে। ওখানে থাকেন, উনি আপনাকে একবার দেখা করতে বলেছেন। কি আপনাকে বলবেন, কনফিডেন্সিয়াল কথা। আমি তোকে চিনি না, কিন্তু উনি আমাকে চেনেন, আমি উদ্বোধনের সম্পাদক বলে সেই নামটামগুলো দেখেছেন উদ্বোধন পত্রিকায় বলে হয়তো আমার নামটা জানেন, তা আমাকে ডেকেছেন। তা আমি গেছি মহারাজের কাছে। আমি মহারাজকে প্রথম আগে একবার দেখেছিলাম, তখন আমি ছাত্র, কলেজে পড়ি। তখন তো আমার অত ধারণা ছিল না এইসব সম্বন্ধে, কিন্তু ওকে আমি একবার দেখলাম। যখন গেলাম ওর কাছে, তখন প্রথম দেখলাম, দেখে বললাম, মহারাজ আমার নাম এই পূর্ণাত্মানন্দ, আপনি আমাকে দেখা করতে বলেছেন। হ্যাঁ, তোমাকেই দেখা করতে বলেছি। উনি তো আমাকে প্রথম দেখছেন, আমি যদিও আগে একবার দেখেছি, সেটা উনি জানেন না, কিন্তু আমি ওকে প্রথম দেখিনি, দ্বিতীয়বার উনি আমাকে প্রথম দেখছেন। তো বলছেন, কেন মহারাজ ডেকেছেন আমাকে? বলছেন, আমার কাছে কিছু অপ্রকাশিত ঘটনা তথ্য আমার কাছে আছে, এগুলো শুধু আমিই জানি, আর কেউ জানে না। রামকৃষ্ণের সঙ্গে সেগুলো কেউ জানে না, আমি শুধু একমাত্র জানি। তা আমি তো 2-1 দিনের মধ্যে হয়তো মরে যাব, চলে যাব পৃথিবী ছেড়ে। তখন এই ঘটনাগুলো আমি আর তো কেউ জানবে না। সেজন্য আমি একজনকে খুঁজছিলাম, যার কাছে এই ঘটনাগুলো আমি বলে যেতে পারবো, তার কাছে থাকবে, হারিয়ে যাবে না, থাকবে ঘটনাগুলো। আমার ধারণা তুমি সেই লোক যাকে আমি এই ঘটনাগুলো বলতে পারি। তা আমাকে তিনি 2 দিন পরপর গেছিলাম, ওর কাছে সেই ঘটনাগুলো বলেছিলাম। ওগুলো এখন বলা যাবে না, মানে আপনাদের কাছে বলতে পারবো না। উনি আমাকে বলেছেন, বলছে এগুলো
কারো কাছে প্রকাশ করো না, কিন্তু তোমার কাছে রেখে গেলাম, যদি কখনো দরকার হয় তাহলে প্রকাশ করো। তো এইরকম অপ্রকাশিত কথা আমাকে একজন প্রাচীন সন্ন্যাসী বলেছিলেন, তার নাম স্বামী মহানন্দ। তাকে আপনারা দেখেননি, তিনি বোধহয় ওই বাংলার লোক, ভালো ফুটবল প্লেয়ার ছিলেন, ইংরেজিতে MA করেছিলেন তখনকার দিনে। তো তিনি আমাকে বলেছিলেন, আমি তখন উদ্বোধনে আছি, উনি উদ্বোধনে এসে কিছুদিন ছিলেন, তো সেই সময় তিনি এসে আমাকে বলেছিলেন যে এই দুটি ঘটনা বলছি স্বামী ব্রহ্মানন্দ সম্পর্কে, এইগুলো কেউ জানেই না। আমি বললাম বলুন মহারাজ। বলছে তখন 1914-15 সাল, তখন চার্লস টেগার্ট, তখন তো বাংলাদেশে তখন তো ভাগ হয়নি, চার্লস টেগার্ট তিনি হচ্ছেন পুলিশের সুপারিনটেন্ডেন্ট, গোয়েন্দা পুলিশের সুপারিনটেন্ডেন্ট, খুব প্রতাপ, দুর্দণ্ড প্রতাপ। যদি আপনারা নাম শুনে থাকেন বাঘাযতীন, ওই বাঘাযতীনকে তিনি গুলি করে মেরেছিলেন, বিদ্রোহী বিপ্লবী। তো সেই চার্লস টেগার্ট একজন সাধুকে কি দুজন সাধুকে খুঁজছেন, উনি গোয়েন্দা পুলিশের প্রধান বাংলার চার্লস টেগার্ট, তিনি খুঁজছেন তাদেরকে এবং তাদেরকে ধরার চেষ্টা করছেন, ধরলেই তাদেরকে ওখানে গ্রেপ্তার করে বন্দি করে রাখবেন, জেলের মধ্যে রাখবেন। তো ওখানে শ্রী শ্রী মায়ের একজন শিষ্য, মন্ত্র শিষ্য, তার নাম শচীন্দ্রনাথ সেন, তিনি বেলুর মঠে যোগ দিয়েছিলেন 17 বছর বয়স। এখন 17 বছর বয়সে কেউ যোগ দিতে পারে না, কমপক্ষে 24 বছর বয়স হতে হবে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন কমপক্ষে BA BSc এইসব হতে হবে, এর কমে কাউকে নেওয়া যাবে না। তখন সব নিয়ম টিয়ম ছিল। তো 17 বছরের সেই ছেলে, তার নাম শচীন্দ্র কুমার সেন, শ্রী শ্রী মায়ের শিষ্য, অরবিন্দের সঙ্গে ছিলেন, শ্রী অরবিন্দের সঙ্গে বৈপ্লবিক কাজে সংযুক্ত ছিল। তো তিনি বেলুর মঠে যোগ দিয়েছেন, তার নাম হয়েছে স্বামী চিন্ময়ানন্দ। তো শচীন্দ্র কুমার সেন এখন একদিন বেলুর মঠে যদি আপনারা গিয়ে থাকেন তাহলে দেখবেন যে গঙ্গার ধারে যে দোতলা বারান্দাটা আছে, মঠ বাড়ি বলে, মঠ বাড়ির দোতলার বারান্দা গঙ্গার ধারে, সেই বারান্দায় মহারাজ বসে আছেন, মানে স্বামী ব্রহ্মানন্দ বসে আছেন। আর ওই যে শচীন্দ্র কুমার সেন, যিনি মায়ের শিষ্য, পরবর্তীকালে নাম হলো স্বামী চিন্ময়ানন্দ, তিনি ওখানে বসে আছেন। হঠাৎ দেখছেন একটা লঞ্চ এলো। এই লঞ্চটা হচ্ছে ওই পুলিশ কমিশনারের লঞ্চ, গোয়েন্দা পুলিশের প্রধান যিনি বাংলার, তার লঞ্চ। সেই লঞ্চটা এসে বেলুর মঠের দিকে আসছে গঙ্গাতে। আর শচীন্দ্র কুমার সেন অরবিন্দের সঙ্গে তিনি সহযোগী ছিলেন বৈপ্লবিক কর্মে, তিনি ওই লঞ্চটা দেখেই বুঝেছেন এটা টেগার্টের লঞ্চ, এবং তিনি এই দিকে আসছেন মানেই হচ্ছে ওই শচীন সেনকে অ্যারেস্ট করতে আসছেন বা ওই রকম আর কাউকে অ্যারেস্ট করতে আসছেন। শচীন সেন বুঝেছেন আমার জন্যই আসছে চার্লস টেগার্ট, এখন আমাকে অ্যারেস্ট করবে, ধরে নিয়ে যাবে। এবং ধরে নিয়ে যাওয়া মানে তখনকার দিনে কী অত্যাচার নির্যাতন পুলিশ যে করতো, তার কোনো অকথ্য নির্যাতন করত। তিনি বুঝেছেন যে আমাকে ধরে নিয়ে যাবে, অ্যারেস্ট করবে, মৃত্যুর জন্যে ভয় নেই, কিন্তু অকথ্য অত্যাচার করবে, তো সেটার জন্য একটু হয়তো চিন্তা করছেন। তিনি দৌড়ে গিয়ে, মহারাজ গঙ্গার ধারে বসেছিলেন চুপচাপ, ইজি চেয়ারে বসেছিলেন। তো মানে বসেছিলেন এমনি লোকে দেখছে, কিন্তু আসলে তিনি সমাধিস্থ, অত্যন্ত উন্নত আধ্যাত্মিক পুরুষ, তো মহাপুরুষ। তো বুঝেছেন উনি যে আমার জন্য এই লঞ্চ আসছে, গোয়েন্দা পুলিশের প্রধান বাংলার চার্লস টেগার্টের। তিনি সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে মহারাজকে বলছেন, মহারাজ এই লঞ্চ তো গোয়েন্দা পুলিশ প্রধানের লঞ্চ, এবং ও আসছে আমার জন্যে, আমাকে ধরতে আসছে, আপনি আমাকে বাঁচান। মহারাজ বললেন, তোর কিসের ভয়?
না, আমাকে ধরতে আসছে মহারাজ, অকথ্য নির্যাতন করবে, জেলে নিয়ে যাবে। ওই পুলিশের নির্যাতন তো আমি জানি, কারাগারে ভোগ করেছি, এখন আবার নিতে এসছে, আপনি আমাকে বাঁচান। তো মহারাজ মানে স্বামী ব্রহ্মানন্দ বললেন, তুই নিচে চলে যা, দোতলায় হচ্ছে এটা, তুই নিচে মানে একতলায় চলে যা, চুপ করে গিয়ে তোর ঘরে বসে থাক। উনি চলে গেলেন। এবার লঞ্চটা আসছে, এবার লঞ্চটা যতই এগোচ্ছে, এগোতে আর পারছে না, এই ঘোরাঘুরি করছে, গঙ্গার মধ্যেই ঘুরছে, কিন্তু আর এগোতে পারছে না, বেলুড় মঠের দিকে আর এগোতে পারছে না। তারপরে খানিকক্ষণ পরে উনিও তো দেখছেন যে কোথায় যায়, উনি দেখছেন যে লঞ্চটা ঘুরে চলে গেল কলকাতার দিকে আবার। এবার উনি বেরিয়ে এসছেন, এসে বলছেন, মহারাজ এটা কী করে সম্ভব হল? ট্রেগার এত লঞ্চ ভর্তি মানে আর্ম পুলিশ নিয়ে এসেছে এবং সে আমাকে ধরতে এসছে, আমি বুঝতে পেরেছি, কিন্তু এই মঠে এসে মঠের মধ্যে না ঢুকে সে ঘুরে চলে গেল কেন? তখন স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বললেন, তুই যখন এসে বললি আমাকে যে তোকে ধরতে আসছে এবং তুই চাইছিলি যাতে না করতে পারে, তা আমি কি করলাম জানিস? বলে কী করলেন? বলে আমি ওই যে গঙ্গায় লঞ্চটা আসছে, ওর আর এই বেলুড় মঠের মাঝখানে একটা অদৃশ্য স্পিরিচুয়াল ওয়াল তুলে দিলাম। আমরা পারবো? কোনো সাধু সন্ন্যাসী পারবে? আমি একটা অদৃশ্য স্পিরিচুয়াল ওয়াল, একটা আধ্যাত্মিক প্রাচীর তুলে দিলাম ওখানে। ওই প্রাচীর ভেদ করে আসা ওই টেগার তো কোন ছাড়, দেবতাদেরও সাধ্য নেই, স্বামী ব্রহ্মানন্দ বলছেন। তাহলে কতখানি আধ্যাত্মিক ক্ষমতার তিনি অধিকারী ছিলেন। টেগার তো কোন ছাড়, চার্লস টেগার তো কোন ছাড়, দেবতাদেরও সাধ্য নেই ওই প্রাচীর ভেদ করে তারা আসে। এটা একটা বললাম। আরেকটা হচ্ছে, তখনকার দিনে ভুবনেশ্বর মঠ স্বামী ব্রহ্মানন্দই করেছিলেন। জঙ্গল ছিল, বাঘ ভাল্লুক এসব ঘুরে বেড়াত, মানুষকে মারত, লোকালয়ে ঢুকে, তখন লোকালয়ে ওখানে ছিল না, পুরোটাই জঙ্গল ছিল। স্বামী ব্রহ্মানন্দ তখন এই জঙ্গলের মধ্যেই একটা মঠ করেছিলেন, যেটা আজকের ভুবনেশ্বর মঠ, খুব সুন্দর মঠ। যদি আপনারা কেউ গিয়ে থাকেন তাহলে দেখেছেন, আর নইলে কখনো যদি সুযোগ পান, সৌভাগ্য লাভ করেন, তাহলে দেখে আসবেন স্বামী ব্রহ্মানন্দ প্রতিষ্ঠিত মঠ। উনি প্রতিদিন ভোরবেলায় উঠে হাঁটতে বেরোতেন স্বামী ব্রহ্মানন্দ। তো সেদিনও হাঁটতে বেরিয়েছে। আর যখন উনি হাঁটতে বেরোতেন তখন তো জঙ্গল, এই ভুবনেশ্বর, আজকে তো উড়িষ্যার ক্যাপিটাল হচ্ছে ভুবনেশ্বর, রাজধানী, তখন তো জঙ্গল, ক্যাপিটাল টেবিলের কোনো চিহ্ন তখন নেই। তো হাঁটতে বেরিয়েছেন, সঙ্গে 8-10 জন সাধু ব্রহ্মচারীও সঙ্গে থাকতো, তার সঙ্গে হাঁটতো। একদিন হাঁটতে বেরিয়েছেন, বেরিয়েই দেখছেন সব তো জঙ্গল, একটা রয়্যাল বেঙ্গল টাইগার, বিশাল রয়্যাল বেঙ্গল টাইগার ওদের দিকে এগিয়ে আসছে। সবাই তো ভয়ে অস্থির। স্বামী ব্রহ্মানন্দ যাচ্ছেন, তিনি এরকম করে দাঁড়িয়ে 2 হাত এরকম করে দিয়ে সবাইকে বললেন, তোমরা আর এগিয়েও না কেউ, আমি দাঁড়াচ্ছি এখানে, তোমরা আর কেউ এগিয়েও না, চুপ করে দাঁড়িয়ে থাকো, কেউ আর এক পা এগোবে না। উনি দাঁড়ালেন সামনে, সকলকে যেন আগলে তিনি দাঁড়ালেন। রয়্যাল বেঙ্গল টাইগারটি এলো, বিশাল বড় চেহারা রয়্যাল বেঙ্গল টাইগার এলো, এসে মাথা নামিয়ে আবার ফিরে গেল, আর এগোলো না। এলো না, সব কটাকে শেষ করতে। রাজভোগ, কালকে যারা এখানে ছিলেন রাত্রেবেলায় প্রচুর খাওয়ার ব্যবস্থা হয়েছিল, একজন খাইয়েছিল আর কি, আমাদের একজন ভক্ত, এখানেও কেউ কেউ ছিল ভক্তদের মধ্যে, তো প্রচুর খাইয়েছে কালকে। তো রয়্যাল বেঙ্গল টাইগারের কাছে বিশাল খাবারের আয়োজন, এতগুলো মানুষকে সে পেয়ে যাবে। উনি দাঁড়িয়েছেন 2 হাত এরকম করে বাড়িয়ে, আর বললেন, কেউ তোমরা এগোবে না, কোনো কথা বলবে না, আমি দেখছি এটা।
ওরকম করে দাঁড়ালেন, রয়্যাল বেঙ্গল টাইগারটি একদম নাদুস নুদুস চেহারা, হেলতে তো এসে মহার সামনে দাঁড়িয়ে আছেন, মাথা নিচু করে আবার জঙ্গলের মধ্যে চলে। এগুলোকে আপনারা কী করে ব্যাখ্যা করবেন? তো ব্যাখ্যা নেই, কিন্তু আধ্যাত্মিক শক্তির ক্ষমতা এগুলো। তো যে মহারাজ আমাকে বলেছিলেন, তার এখন দেহ নেই, অনেক দিন আগেই তার শরীর চলে গেছে, তিনি বলছেন মহারাজ নাকি বলেছিলেন রয়্যাল বেঙ্গল টাইগার একটাই দুটো কি হাজারটা এলেও আর ক্রস করতে পারত না। কেন? বলছে ও তো হিংস্র, ওর মধ্যে হিংস্রতার ভাব বইছে। তো উনি কী করলেন? বলে আমি কি করলাম, আমি ওর সামনে দাঁড়িয়ে আমার ভেতরে যে অহিংসার ভাবটা আছে সেটা আমি আস্তে আস্তে ওর দিকে ছড়িয়ে দিলাম, ওয়েভটা দিয়ে দিলাম, অহিংসার তরঙ্গটা দিয়ে দিলাম ওর দিকে। সেই তরঙ্গে ও কুপকাত, ও আস্তে আস্তে হিংসা ত্যাগ করে আবার জঙ্গলের মধ্যে ফিরে গেল। এই দুটো ঘটনা কোনো বইতে আপনারা পাবেন না। এই যে ওই প্রাচীন সন্ন্যাসীর মুখে আমি শুনেছিলাম, এটা আপনাদের কাছে আজকে তার জন্মতিথি স্মরণ করলাম। অসাধারণ আধ্যাত্মিক ব্যক্তিত্ব সম্পন্ন মহাপুরুষ ছিলেন, যার জন্য শ্রীরামকৃষ্ণ নিজে দাগ দিচ্ছেন ওর থেকেও বড়। এটার ব্যাখ্যা আমি মনে কেউ করতে পারবে না। আবার বলছেন স্বামী বিবেকানন্দ বলছেন আধ্যাত্মিকতায় রাখাল মানে স্বামী ব্রহ্মানন্দ আমাদের সকলের চাইতে বড়। সে অসাধারণ আধ্যাত্মিক শক্তিমান মহাপুরুষ, যাকে শ্রীরামকৃষ্ণ বলতেন আমার মানস পুত্র। স্বামী বিবেকানন্দকে বলেননি, তাকে বলেছেন আমার মানস পুত্র। সেটি আজকে স্মরণ করছি। তিনি কত বড় মহাপুরুষ ছিলেন সেটির একটু আভাস আপনাদের দিলাম। আমার সময় শেষ, আজকে এখানেই শেষ করছি। মহারাজের জীবনী টিবনী তো আপনারা পড়ে নেবেন, বইতে সব আছে, এগুলো বলার আমার মনে হয় দরকার নেই। এগুলো বইতে আছে, ছাপার বইতে আছে, দেখতে পারেন। আমি যেগুলো কেউ জানে না সেগুলি আমি শুনেছিলাম, এটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন। আজকে বেলুড় মঠের প্রথম প্রেসিডেন্ট স্বামী ব্রহ্মানন্দ। স্বামীজি সব করেছেন কিন্তু নিজে প্রেসিডেন্ট হননি, প্রেসিডেন্ট করেছেন তার গুরু ভ্রাতা স্বামী ব্রহ্মানন্দকে। তার আজকে পূর্ণ জন্মতিথি মাঘ শুক্লা দ্বিতীয়া। সেই জন্মতিথিতে আমরা স্মরণ করে নিজেরা ধন্য হচ্ছি। ওনারা কতগুলো হঠাৎ খেয়াল চাপত স্বামী ব্রহ্মানন্দে। আজকে বেলুড় মঠে হয়েছে একটা স্পেশাল আইটেম রান্না হয়েছে, এটা হচ্ছে খিচুড়ি। সেই খিচুড়ির মধ্যে ঘি, বাদাম, পেস্তা, কিশমিশ সব দিয়ে একটা অসাধারণ খিচুড়ি তৈরি করত, নিজেই করত। তার নাম দিয়েছিলেন উইলিয়াম ভট। উইলিয়াম ভট মানে কিছুটা পাশ্চাত্য কায়দায় তৈরি করেছেন, বাদাম টাদাম দিয়ে, পেস্তা কিশমিশ দিয়ে, আর বাকিটা আমাদের দেশীয় খিচুড়ি বানিয়ে। উইলিয়াম ভট, উনি বলতেন উইলিয়াম ভট। এখনও আজকে বেলুড় মঠে উইলিয়াম ভট হয়েছে, মানে একটা স্পেশাল টাইপের খিচুড়ি, নানা রকম মশলা টশলা দিয়ে, বাদাম টাদাম দিয়ে, খুব সুখাদ্য। এটা উনি করতেন। আর এটা হচ্ছে গোপাল গাপ্পা, এটাও মহারাজ করতেন। গোপাল গাপ্পা মানে ওরকম একটা মিষ্টান্ন জাতীয় কিছু করতেন। আমি খেয়েছি বলে আমার মনে পড়ে না, খেয়েছি নিশ্চয়ই, কারণ বেলুড় মঠে যখন ছিলাম তখন খেয়েছি নিশ্চয়ই, কিন্তু আমার মনে পড়ে না জিনিসটা কী ছিল। গোপাল গাপ্পা বলতেন। আর একটা চা বানাতেন, প্রচুর দুধ আর চা সামান্যই থাকতো, আর প্রচুর দুধ আর চিনি দিয়ে একটা করতেন। ওটাও একটা খাওয়ার জিনিস ছিল, আজকে হয়েছে বেলুড় মঠে। এগুলো তিনটে জিনিস হয়, একটা উইলিয়াম ভট, একটা গোপাল গাপ্পা, আর ওই একটা চা, এই মশলা চা আর কি। তো মহারাজ স্বামী ব্রহ্মানন্দের অসাধারণ জীবন, এই জীবনের যদি আপনারা জীবনীটা পড়েন, ভক্তবালিকার মধ্যে আছে, এবং তার জীবনীও আছে, দু তিনখানা জীবনী আছে। স্বামী ব্রহ্মানন্দ লীলা কথা বলে একটি বই আছে, স্বামী ব্রহ্মানন্দ বলে একটি বই আছে, আবার স্বামী ব্রহ্মানন্দের জীবন একটা বই আছে। এতগুলো বই আছে তার জীবনের কথা, আপনারা সেগুলো পাবেন।
আবার বিভিন্ন গ্রন্থে তার উল্লেখ আছে। এই বেলুড় মঠকে তিনি তৈরি করেছিলেন বলা যায়। স্বামীজির দেহান্তের পরে যখন অত্যন্ত সংকট আমাদের হচ্ছে, স্বামীজি চলে গেছেন, সেই সময় তিনি এই সংঘকে ধরে রেখেছিলেন, রক্ষা করেছিলেন এবং পরিচালনা করেছিলেন। সুতরাং তার কাছে আমাদের অনেক কৃতজ্ঞতা। আজকে তার পূর্ণ আবির্ভাব তিথিতে তাকে আমরা আপনাদের সকলের হয়ে আমাদের অসংখ্য প্রণিপাত নিবেদন করি এবং তার কাছে আপনাদের সকলের জন্য আশীর্বাদ প্রার্থনা করি। পরের তারিখটা কখন রে সাগর?